This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कम दे किंतु खाटी दे MDH कश्मीरी लाल लंकार गुड़ो হটস্পটে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিশাল বড় ব্রেকিং নিউজ রয়েছে। ব্রেকিং নিউজ নেব, তবে এই মুহূর্তে আমাকে একটুখানি টাচ স্ক্রিনের দিকে নজর রাখতে হবে, কারণ আজকে হটস্পটে ঠিক কোন কোন ইস্যুগুলো আমাদের আলোচনায় রয়েছে সেইগুলোর সঙ্গে আপনাদের একটুখানি পরিচয় করে দিই। আজকে হটস্পটে প্রথম বিষয়ে আপনাদের এতক্ষণেই জেনে গিয়েছেন যে জালে গুপ্তচরের রানী জ্যোতি মালহোত্রা, কিন্তু এই জ্যোতি মালহোত্রাকে কিভাবে চুজ করলো, কারা চুজ করলো, সেই বিষয়ে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে এরই মাঝে একটা খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আবারও বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা যায় রীতিমতো মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। সেই সংক্রান্ত আপডেটও আপনাদের সামনে তুলে ধরবো। মমতার মিশন বীরভূম, হ্যাঁ 26-এ ভোট রয়েছে, 26-এ বীরভূমে 11টি বিধানসভা আসন রয়েছে, যেটাতে প্রত্যেকটাতেই জয় পেতে মরিয়া তৃণমূল কংগ্রেস, কিন্তু সেখানে কি গোষ্ঠীদ্বন্দ্ব কোথাও একটা চাপে ফেলছে তৃণমূল নেতৃত্বকে, এই সমস্ত আপডেট তো অবশ্যই থাকছে। তবে এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং এর কথা যখন আপনাদেরকে বলছি, তাহলে বিগ ব্রেকিং এর দিকে নজর রাখি। পাকিস্তানে খতম 2006 আরএসএস হেডকোয়ার্টারে হামলার মাস্টার মাইন্ড রাজুল্লাহ ওরফে আবু সাইফুল্লাহ। পাকিস্তানের সিন্ধ প্রদেশে অজ্ঞাত পরিচয় হামলাকারীর গুলি বৃষ্টি, মৃত্যু লস্করের শীর্ষ কমান্ডার রাজুল্লাহ ওরফে আবু সাইফুল্লাহ। বিস্তারিত জানাবেন আমার সঙ্গে রয়েছেন সহকর্মী শান্ত। শান্ত, এটা তো একটা বিশাল বড় আপডেট, মানে আরএসএস এর হেডকোয়ার্টারে সে হামলা চালিয়েছিল। এই অপারেশন সিঁদুর যতই বলা হচ্ছে যে এখানে স্থগিত রাখা হয়েছে, তাহলে কি এটাকে অপারেশন সিঁদুরের পার্ট বলে নেওয়া যেতে পারে? মানে একজন অজ্ঞাত পরিচয়ের গুলিতে মরে গেল লস্করের এত বড় নেতা। একদমই, দেখো পাকিস্তানের ভিতরে কি অবস্থা হয়ে রয়েছে তা কিন্তু এই ঘটনা থেকে প্রমাণিত। এবং এই আবু সাইফুল্লাহ 2006 সালে শুধুমাত্র আরএসএস এর সদর দপ্তরে তা হামলায় অভিযুক্ত ছিল না, সিআরপিএফ ক্যাম্পের হামলাতেও সে মূল অভিযুক্ত ছিল। একই সঙ্গে লস্করের অন্যতম শীর্ষ কমান্ডার। স্বাভাবিকভাবেই এটা কিন্তু ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতের জন্য কিন্তু অত্যন্ত স্বস্তির খবর যে লস্কর-ই তৈবার শীর্ষ কমান্ডার সে নিহত হয়েছে। এবং নিহত কারাতে হয়েছে অজ্ঞাত পরিচয়ের হাতে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির হাতে, কিন্তু সেটা কারা সেটা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি তদন্তে। তবে এটা মনে করা হচ্ছে যে এই ঘটনায় যারা পাকিস্তানের বিদ্রোহী, অর্থাৎ যারা বালোচ বা পাক তালিবান যে সংগঠনগুলো রয়েছে তারা রয়েছে কিনা সেটা মূলত এখন পাকিস্তানের মূলত যারা প্রশাসক রয়েছে, পাক প্রশাসক বা পাক সেনাবাহিনী, তারা খতিয়ে দেখছে। সিন্ধ প্রদেশে একের পর এক গুলি বৃষ্টি এবং গুলি বৃষ্টিতে খতম এই পাক সন্ত্রাসী। স্বাভাবিকভাবেই এটা কিন্তু গুরুত্বপূর্ণ শুধু নয়, শুধু ভারতের ক্ষেত্রে এটা বললে ভুল হবে, গোটা বিশ্ব যারা সন্ত্রাসবাদের রীতিমতো সন্ত্রাসবাদের তারা সন্ত্রাস রক্তাক্ত হয়েছে, তাদের কাছেও কিন্তু এই খবর যথেষ্ট ভালো খবর। স্বাভাবিকভাবে ভারতীয় সেনা যেটা অপারেশন সিঁদুরে প্রত্যাঘাত করেছে, একের পর এক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের তো জঙ্গিরা খতম হয়েছিল, আবার নতুন করে এই জঙ্গি কমান্ডার খতম হওয়ায় ভারত সেনাবাহিনীর কাছে যথেষ্ট উচ্ছ্বসিত। একদম যথেষ্ট উচ্ছ্বসিত তারা। ঠিক এই জায়গা থেকে আমি একটু রাজুল্লাহ সম্পর্কে দর্শকদের জানিয়ে দিতে চাই। মাস্টারমাইন্ড রাজুল্লাহ ওরফে আবু সাইফুল্লাহ যে পাকিস্তানের সিন্ধ প্রদেশে অজ্ঞাত পরিচয় হামলাকারী গুলিতে মারা গেল, এরকমই খবর পাওয়া যাচ্ছে। এবং এই রাজুল্লাহ 2006 আরএসএস এর হেডকোয়ার্টারে হামলার মাস্টার মাইন্ড ছিল, পাশাপাশি সিআরপিএফ ক্যাম্পেও হামলার মূল চক্রী ছিল সে। আজকে সিন্ধ প্রদেশে অজ্ঞাত পরিচয় গুলিতে মৃত্যু হলো এই রাজুল্লাহ। আর এদিকে জ্যোতির দিকে তো নজর রাখতেই হবে। জাসুস জ্যোতি এই মুহূর্তে জালে, ট্রাভেল ব্লগিং এর আড়ালে দেশ বিরোধী ষড়যন্ত্র সে করে গেছে। পাকিস্তানকে লাগাতার তথ্য দিয়ে গেছে সে। পাক দূতাবাসের কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতায় কি ধরিয়ে দিল এই জ্যোতি রানীকে। সাধারণ ইউটিউবার থেকে কিভাবে পাক গুপ্তচর হয়ে উঠলেন এই হিসারের কন্যা, পাকিস্তান কাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করিয়ে দিল এই জ্যোতির, পাক গুপ্তচর সংস্থার কোন আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এই জ্যোতির পাক কানেকশনে দেশ জুড়ে এই মুহূর্তে শোরগোল পরিস্থিতি। কি কি তথ্য পাচার করেছে সে, সুন্দরী পাক চরকে ম্যারাথন জেরায় তথ্য তালাশ এই মুহূর্তে তদন্তকারীদের। সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন জ্যোতি রানী, হরিয়ানার এই সুন্দরীর পাকিস্তান প্রেমী তুমুল চর্চায়। ট্রাভেল ভিডিও বানানোর অছিলায় পাকিস্তান সফর, পাক গুপ্তচরদের তথ্য পাচার, শেষমেশ কেলেঙ্কারি ফাঁস। কিভাবে ধরা পড়ে
সরে গেলেন জ্যোতি? নিজের ভিডিওতেই কি ফেসে গেলেন জনপ্রিয় এই ইনফ্লুয়েন্সার? গত বছর দিল্লিতে পাক দূতাবাসের ইফতার পার্টিতে আমন্ত্রণ পান জ্যোতি রানী। পার্টির ভিডিও আপলোড করেন। সেখানে তার সঙ্গে দেখা যায় তৎকালীন ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশকে। সেই ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়ে প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এই দানিশকে সম্প্রতি গুপ্তচর বৃত্তির অভিযোগে ভারত থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তদন্তকারীদের সূত্রে খবর, জ্যোতি প্রথমবার পাকিস্তান যান 2023 সালে। ওই সময় দানিশের সঙ্গে পরিচয়। ক্রমশই বাড়তে থাকে দুজনের ঘনিষ্ঠতা। দানিশের হাত ধরে 3 বার পাকিস্তানে যায় জ্যোতি। যোগাযোগ করে একাধিক আইএসআই অফিসারের সঙ্গে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মাধ্যমে আইএসআই কে তথ্য পাচার করত জ্যোতি। পাকিস্তানে জ্যোতির সফর, ভিডিও শুট সহ যাবতীয় ব্যবস্থা করেছিল পাক গুপ্তচর সংস্থা। এই ধরনের স্পাইকে তৈরি করা হয় টু গেট ভেরি ভেরি সিগনিফিকেন্ট ডেটা। এই সিগনিফিকেন্ট ডেটা বলতে আপনার মিলিটারি ডেটা হতে পারে, ডিফেন্স রিলেটেড ডেটা হতে পারে, ফরেন অ্যাফেয়ার্স রিলেটেড ডেটা হতে পারে। উনি কাকে ভারতবর্ষের ম্যাপ করে তাকে ব্যবহার করে ইনফরমেশনগুলো বার করতেন, তত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো যে এই ভদ্রমহিলা কতটা ক্ষতিগ্রস্ত করেছেন। ওনার সাথে রিলেটেড একটা বড় স্পাইডার নেটওয়ার্ক আছে। তদন্তকারীদের দাবি, ভ্রমণের আড়ালে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছেন এই ইউটিউবার। সন্দেহ এড়াতে আইএসআই অফিসারদের নাম্বার অন্য নামে সেভ করেন জ্যোতি। পাক দূতাবাস কর্মী দানিশের মাধ্যমে পাক এজেন্ট আলী আহওয়ানের সঙ্গে যোগাযোগ হয় জ্যোতি। আলীর মাধ্যমে 2 আইএসআই অফিসার শাকির ও রানা শাহবাজের সঙ্গে ঘনিষ্ঠতা। তাদের নির্দেশেই বারবার পাকিস্তান সফর। পাক গুপ্তচর সংস্থার অফিসারের সঙ্গে ইন্দোনেশিয়াতেও যান। নেপাল সফরেও আইএসআই অফিসারদের সঙ্গে দেখা। নেপালেই নিজের দেশের তথ্য আইএসআই কে দেয় ঘরশত্রু পাকচর। দিল্লিতে পাক দূতাবাসে চীনা আধিকারিকদের সঙ্গেও সাক্ষাৎ করেন। শুধু আইএসআই নয়, পাকিস্তানের রাজনীতিবিদদের সঙ্গেও কি ঘনিষ্ঠতা ছিল জ্যোতি? প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মারিয়াম, যিনি পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী, তার সঙ্গে দেখা করেন তিনি। পাক চরকে জেরা করে তদন্তকারীরা জেনেছেন পাকিস্তানে ভিআইপি ট্রিটমেন্ট পেতেন এই ইউটিউবার। তাকে নিরাপত্তা দিত পাকিস্তান পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে জানে তো সব থেকে বড় প্রশ্ন কি, পহেলগাঁও হামলার সঙ্গে কি এই পাক চর জ্যোতি মালহোত্রা কোনো রকম যোগাযোগ রয়েছে? কারণ যখন এই ঘটনা ঘটেছে তার ঠিক কয়েক মাস আগে, মানে ডিসেম্বরেও কাশ্মীরে গিয়েছিল এই জ্যোতি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময়। তন্ময়ের কাছ থেকে জানতে চাইবো যে চরের রানী জ্যোতি মালহোত্রার সঙ্গে পহেলগাঁও ঘটনার কোনো রকম সম্পর্ক রয়েছে? কারণ এটা তো তদন্ত করে দেখতেই হবে, কারণ শুধুমাত্র সন্ত্রাসের ঘাঁটি নয়, এই মুহূর্তে গুপ্তচর বৃত্তির যে নেটওয়ার্ক তৈরি হয়েছিল আমাদের দেশে, সেটাও টার্গেট রয়েছে গোয়েন্দাদের। যে কারণে বারবার গোয়েন্দাদের কাছে যে তথ্য আসছে এই জ্যোতি রানী মালহোত্রা সম্পর্কে, যে গত ডিসেম্বরে জ্যোতি গেছিলেন কোথায়? পহেলগাঁও গেছিলেন। জ্যোতি পহেলগাঁও গিয়ে সেখানেও সেই রিলস বানিয়েছেন, ভিডিও করেছেন, যেটা তিনি করে থাকেন। পুঙ্খানুপুঙ্খভাবে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলেছেন। সেই তথ্যগুলো, সেখানকার ছবি, অর্থাৎ সেখানে কতটা প্রোটেকশন রয়েছে, যারা যেটা খোঁজার তারা সেটা ছবি থেকেই খুঁজে নেবে। অর্থাৎ কতটা নিরাপত্তা কর্মী রয়েছেন, রাস্তা দিয়ে যেতে যেতে যে ভিডিও বানানো হয়েছে সেই ভিডিওর মধ্যে কি দেখানোর চেষ্টা হয়েছে, যেটি বিস্তীর্ণ অংশ হাইওয়ে জুড়ে, সেখান থেকে বৈশারণের পহেলগাঁও, সেই বিস্তীর্ণ জায়গাতে কোনো রকমভাবে আর্মি মুভমেন্ট কতটা রয়েছে বা কতটা নেই, পুলিশ কতটা রয়েছে বা কতটা নেই। এমনকি ডিসেম্বরের এই যে ছবি, সেখানে কটা পুলিশ পোস্টিং রয়েছে, পুলিশ পোস্টিং থাকার জন্য যে কেবিন, সেই কেবিন ফাঁকা রয়েছে, সব মিলিয়ে নানান তথ্য, সেগুলোই কি তুলে দেওয়া হয়েছিল জঙ্গি কিংবা আইএসআই বা পাক সেনা, যাই বলি না কেন, পাক আর্মি, তাদের হাতে? এই প্রশ্নটাই কিন্তু রিলেট করা হচ্ছে জ্যোতির নানা রকম যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটির সঙ্গে। কারণ তুমি জেনে থাকবে যে সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে স্যাটেলাইট ছবি বৈশারণের, সেটাও কালেক্ট করা হয়েছিল। অর্থাৎ সেই বৈশারণের স্যাটেলাইট ছবি কালেক্ট করা হচ্ছে। এদিকে জ্যোতি মালহোত্রা তিনি তার ভিডিও করছেন কোথায়? এই পহেলগাঁওয়ে গিয়ে, আর তারপর পহেলগাঁওয়ের ঘটনা ঘটছে। ফলে সবগুলোর মধ্যে যোগসূত্র যদি থেকে থাকে তাহলে বড়সড় চক্র, বড়সড় চক্র। মানে পুলিশ আধিকারিকের বক্তব্য আমাদের কাছে এই মুহূর্তে এসে পৌঁছেছে, একবার তার বক্তব্যটা শুনে নি, যদি তার থেকে কিছু অন্তত বোঝা যায়। पूछताछ चल रहा है। पहलगाम हमले के पहले बिल्कुल गई थी, उसके पहले वो मतलब उसके आसपास वो पाकिस्तान भी गई थी। तो इसमें आपस में क्या लिंकेजेस हैं वो हम स्टैब्लिश कर रहे हैं। ठीक है, और उसके
অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি কি যে ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে সেখানে কোথাও কি একটা অন্য দিক থেকে বাংলাদেশ থেকেও চাপের পরিবেশ আসছে, কারণ ইতিমধ্যেই যা আপডেট রয়েছে আপনাদের কাছে একটুখানি বলে দিই, কারণ প্রত্যেকটা মুহূর্তে অনুপ্রবেশের ঘটনা ঘটছে রাজ্যের একাধিক জায়গা থেকে অনুপ্রবেশের ঘটনা। নদিয়ায় পুলিশের জালে আবারও 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেই ঘটনার খবরই আপনাদের সামনে তুলে ধরছে এবং বলা হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা ধানতলা থেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। দত্তপুরিয়ায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হলো। ধৃত 2 মহিলা সহ একজন পুরুষ দালালের সাহায্যে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশে হাতে নাতে পাকড়াও। ফের জানে বাংলাদেশি অস্ত্রসহ গ্রেপ্তার 2 বাংলাদেশি গোয়েন্দা সূত্রে খবর, রহরা থানায় এই দুজনের ছবি আসে। এরা নাকি 2 কুখ্যাত জলদস্যু। রহরার বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। অবশেষে নিউ টাউনে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে রহরা থানা পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি 1 শটার বন্দুক এবং 2 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। ধৃত মজনু গাজী বাংলাদেশের দৌলতপুরের বাসিন্দা আর কামাল শেখ খুলনার কাতমার চর গ্রামের বাসিন্দা। দেখো এই মুহূর্তে বেশ একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তো তবে শুধুমাত্র হরিয়ানার হিসার থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, হরিয়ানায় অন্য জায়গা থেকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরাই নয়, এক একটা জেলায় বা এক একটা রাজ্যে এরকম প্রচুর গুপ্তচর লুকিয়ে রয়েছে, মানে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে যারা ভারতের নাম্বার ব্যবহার করে রীতিমতো হোয়াটসঅ্যাপ করে গেছে, দেশ থেকেই পাকিস্তানকে সাহায্য করে গেছে। জালের 7 হ্যান্ডলার পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচর বৃত্তির অভিযোগ। অসম থেকে পুলিশের জালে 7 হ্যান্ডলার পাক নাগরিকদের ভারতীয় হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে চ্যাট করা হতো। চ্যাট করতে সাহায্য করতে 7 গুপ্তচর। অসম পুলিশের অপারেশন ঘোস্টে এসটিএফ এর জালে 7 জন। Operation Ghost Sim. We got intelligence from the first input from Gajraj military intelligence that they had stumbled on a number of people who were sending across OTPs to people in Pakistan to be used to set up Indian WhatsApp accounts with Indian WhatsApp numbers. Based on that, our special branch and then our STF got into the act. বিষয়টা হচ্ছে এটা কোনো সিম তোলা বা তার জন্য কোনো আইডেন্টিফিকেশন লাগে না। এরকম প্রচুর ওয়েবসাইট আছে যেখান থেকে আর কি আমি সিম পারচেস করতে পারি বিভিন্ন দেশের কান্ট্রি কোড ইউজ করে, এবং সেখানে কিছু সার্ভিসেসও অ্যাভেলেবেল আছে। যেমন একটা সিমের এগেনস্টে আমি কটা সার্ভিসেস পেতে চাই, মানে লাইক হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, এইগুলো পুরো ওরা ক্রিয়েট করে দিয়ে দেবে এবং সেটা টাইম সাপেক্ষ হিসাবেও থাকে। মানে আমি 1 দিনের জন্য ইউজ করতে চাই, 5 দিনের জন্য, কি 1 মাসের জন্য। তো এইভাবে সিমগুলোকে পারচেস করা যায়। এটা ক্রিপ্টোকারেন্সি দিয়ে কিনতে হয় এবং এইগুলোতে কোনো রকম আইডেন্টিফিকেশন ডিসক্লোজ করা হয় না এবং ওই সিমে যে ট্র্যাক হয় যা হয় এগুলো পুরোটাই ই সিম দেয়, ফিজিক্যাল কোনো সিমের কিছু ব্যাপার থাকে না। এইভাবে এরা এই সিমগুলোকে পারচেস করছে এবং রিসেন্ট আমি অনেকদিন আগে থেকে এই জিনিসটা ঘটছে। তো আমরা মনে করি যে বিদেশ থেকে বা বাইরের দেশ থেকে আমার কাছে কল আসছে বিভিন্ন নাম্বার থেকে, বাট এরা ইন্ডিয়াতে বসে কি বিভিন্ন দেশে যেখানে ইচ্ছা বসে এগুলোকে পারচেস করে মানুষকে প্রতারণা ফেলতে পারে। দেখুন, বিধানসভা নির্বাচন কিন্তু বেশি দিন নেই, মানে আর কয়েক মাসের পরেই 2026 আর 2026 বিধানসভা ভোট। আর প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে কিন্তু এই মুহূর্তে 2026 মূল টার্গেট। আর যদি বীরভূমের দিকে নজর রাখতে হয়, বীরভূমে 11টা আসন রয়েছে বিধানসভা আসন, তাই প্রত্যেকটা আসনেই জয় চায় তৃণমূল নেতৃত্ব। কিন্তু সেখানে কি কোথাও একটা গোষ্ঠীদ্বন্দ্ব বারবার চাপের মুখে ফেলছে তৃণমূল নেতৃত্বকে, যে কারণে কোর কমিটি গঠন করে দেওয়া হলো, জেলা সভাপতি পদ সরিয়ে দেওয়া হলো। সেই কোর কমিটির বৈঠক ছিল আজ। সেই কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডল, বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি, তাকে ফোন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক নিয়ে খোঁজ খবর নেন তৃণমূল নেত্রী, কিন্তু কোন রকম নির্দেশ কি দেওয়া হলো? মানে গোষ্ঠীদ্বন্দ্ব যেখানে মাথা চাড়া দিচ্ছিল সেখানে কি কোথাও অস্বস্তিতে পড়তে হচ্ছে এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বারবার তৃণমূল নেতৃত্বকে? আমার সহকর্মী এই মুহূর্তে হিমাদ্রির সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, এই কোর কমিটির দিকে প্রত্যেকেরই নজর ছিল যে কোর কমিটিতে অনুব্রত মণ্ডল, যিনি এই প্রথমবার জেলা সভাপতি নন, তিনি বৈঠকে যোগ দিয়েছেন কোর কমিটির সদস্য হিসেবে, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং বৈঠকের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন। কোনো বিশেষ নির্দেশিকা কি এলো?
একেবারেই 2026 সালে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে বীরভূম জেলার যে 11টি আসন, সেই 11টি আসনই কিন্তু বিরোধীদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে, অর্থাৎ বিরোধীদের যাতে আসন না পায় সেদিকে নজর রাখতে হবে এবং সেটা করতে গেলে, সাকসেসফুল করতে গেলে যেটা করতে হবে সেটা হলো গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে হবে। এই নির্দেশ কিন্তু তৃণমূল সুপ্রিমের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এর আগেও বারবার বলা হয়েছিল যে কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না, কিন্তু কেষ্ট অনুব্রত মণ্ডলে যে লবি রয়েছে এবং কাজল শেখের লবি রয়েছে তার মধ্যে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব জেলায় মাথাচাড়া দিচ্ছিল। এবার কিন্তু স্পষ্ট নির্দেশ 2026 বিধানসভা নির্বাচনের আগে কোনো রকম দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রাখা যাবে না। আর সেই সুরই কিন্তু আমরা আজ শুনলাম অনুব্রত মণ্ডল থেকে শুরু করে কাজল শেখ সবার গলাতেই। একদম হিমাদ্রি, তুমি এই জায়গাটা থাকো, তোমার সঙ্গে আমি আরো একবার কথা বলবো। সত্যি তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো লবি নয়, সবাইকে একসঙ্গে চলতে হবে। আশিস বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, কোর কমিটির অন্যতম সদস্য, একবার তার বক্তব্যটা শুনি। বললাম তো সেইগুলোতে হ্যাঁ 25, 26, 27 3 দিন কোর কমিটির মিটিংয়ে অনুমোদন করা হয়েছে যে সেই মিটিংটা হবে, এটা বলা হয়েছে। বলছি দাদা কোর কমিটি নিয়ে যে বৈঠক না হওয়া নিয়ে যে বিভাজন তৈরি হয়েছিল, আজকে কি সেই বিভাজন কাটলো? আপনারা দেখলেন তো বিভাজনে কেউ আছে কি মনে হলো আপনার? তো দেখলেন তো কোর কমিটি ঐক্যবদ্ধভাবে নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের নির্দেশ মতোই বৈঠক হচ্ছে এবং হবে এবং সমস্ত কর্মসূচি পালন করা হবে। অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কোনো বিভাজন ছিল না, খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যা যা দেবেন সেগুলো সবাইকে একসঙ্গে করতে হবে। তাহলে সেই জায়গা থেকে যদি আমি প্রশ্ন করি হিমাদ্রি, আগে বীরভূমে কোনো মিটিং মিছিল সেটা অনুব্রত মণ্ডলও ডাকতে পারতেন, এবার কি অনুব্রত মণ্ডল ডাকবেন না কোর কমিটি সবাই মিলে কোনো মিটিং মিছিলের সিদ্ধান্ত নেবেন, কর্মসূচি তৃণমূলের সবাই মিলে ঠিক করবেন? হ্যাঁ, তো একেবারেই এই জায়গাতেই প্রশ্ন যে অনুব্রত মণ্ডল কি এখন কোনো মিটিং মিছিল ডাকবেন নাকি কোর কমিটির সিদ্ধান্ত হওয়ার পর, সেটা কিন্তু একদম স্পষ্টভাবে আশিস বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছিলেন যে কোর কমিটি সমস্ত সিদ্ধান্ত নেবে দলের। জেলাতে যে কোনো ছোট বড় মিটিং মিছিল যাই কিছু হোক না কেন তার সমস্ত সিদ্ধান্ত কিন্তু নেবে কোর কমিটি। কোর কমিটির যারা সদস্য রয়েছেন এই মুহূর্তে 9 জন সদস্য, তারা আলোচনা করবেন, তারপরেই কেউ কোনো সিদ্ধান্ত নিতে পারবেন, সেটা কিন্তু একেবারেই স্পষ্ট করা হয়েছে। এবং অনুব্রত মণ্ডল একটু আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়েছেন যে দলের তিনি কোনো পদের জন্য আশা করেন না, পদ যদি তিনি তাই চাইতেন তাহলে কিন্তু এমএলএ এমপি অনেক কিছু হয়ে যেতে পারতেন, তাকে যে সরানো হয়েছে জেলা সভাপতির পদ থেকে, তার জন্য এটা অনেক পুরনো কথা যে তিনি কোনো পদের জন্য নন, তিনি নেত্রীর জন্যই তৃণমূল কংগ্রেসটা করেন এবং সেই নেত্রীর জন্যই আছেন এবং কোর কমিটির সদস্য হিসেবে এবার ভূমিকা পালন করছেন অনুব্রত মণ্ডল। তবে এই কোর কমিটির অন্যতম সদস্য বিকাশ রায়চৌধুরী তিনি কি বলছেন একবার শোনা যাক। আজকে সেই মিটিং চলাকালীন যে মুখ্যমন্ত্রী ফোন, তার মানে বোঝা গেল অনুব্রত মণ্ডলের প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী এই যে একটা সেই টাইমেই ফোন এবং তার সঙ্গে কথা বলা এবং যে প্রোগ্রামগুলো হয়েছে সেই প্রোগ্রামের ব্যাপারেও বিস্তারিত অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর গোচরে এনেছেন। মুখ্যমন্ত্রী সেটাকে সবুজ সংকেত দিয়েছেন। এছাড়াও আমি যেটুকু শুনলাম সেটা যে কোর কমিটি মিটিং তুই ডাক, তো বল আমি কেন ডাকবো, সব কথাগুলো তো কানে আসেনি, কিন্তু মুখ্যমন্ত্রী যে মিটিং তার কাছে ফোন এসেছে। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু।